আচ্ছা, আমরা যে সরকার যে গ্রিন ফান্ডের জন্য একটা অর্থায়ন করেছিল, ফান্ড ব্যবস্থা করেছিল, যেটা ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, এরকম একটা এডিটোরিয়াল পড়েছিলাম ডেইলি স্টার। এটা দুইটা আমি ভিডিও আপলোড করেছি, দুইটা অংশ। আজকে থার্ড পার্টটা আমরা ট্রান্সলেশন করব, আগেকার মতো যেভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম। ওকে, দেয়ার আর অলসো এলিগেশনস। এলিগেশন মানে অভিযোগ। এই যে দেয়ার আর, এখানে কিন্তু দেয়ার কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এটা। বাক্যের শুরুতে যদি দেয়ার থাকে, দেয়ার হবে তো সবসময় একটা অ্যাডভার্ব। এটা এমন একটি অ্যাডভার্ব যেটা ভার্বকে ইনভার্স করে। ইনভার্স করা মানে কি? এখানে একটা ইনভার্সন শিখতে পারি, যেটা ইনভার্সন অফ অ্যাডভার্ব। এটা একটু যখন আমরা দেখেছি, একটু বিস্তারিত বলি তোমাদের। ইনভার্সন অফ অ্যাডভার্ব, ইনভার্সন অফ অ্যাডভার্ব। ইনভার্স মানে উল্টা করে দেওয়া। যেমন আমি যদি বলি, এখানে একটা সেন্টেন্স লিখি, হিয়ার ইজ দ্য ফ্যান। এ হচ্ছে একটা কলম। আচ্ছা, এখানে কি আমি কলমের কথা বলেছি? তাহলে নির্দ্বিধায় বলতে হবে ফ্যান হচ্ছে দ্য সাবজেক্ট। এখন আমরা জানি সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে আনা হয়, ভার্বের আগে হয়, কিন্তু এখন ভার্বের পরেই এনে গেল। কারণ দিয়ার এবং হিয়ার এমন দুইটি অ্যাডভার্ব যেগুলো বাক্যের শুরুতে হলে সাবজেক্টটা উল্টা করে দেবে, সাবজেক্ট ভার্বের আগে থেকে পরে করে দিবে। এটাকে বলা হয় ইনভার্সন অফ অ্যাডভার্ব। এরকম হিয়ার আছে, দিয়ার আছে, কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে, যেমন নট বাক্যের শুরুতে হলে, হার্ডলি, স্কেয়ারসলি, এগুলো বাক্যের শুরুতে হলে ইনভার্সন হবে। এই জন্য আমরা বলতে পারি সাবজেক্ট হচ্ছে দ্য এলিগেশনস, এবং এখানে মেইন ভার্ব। তাহলে এটা একটা মেইন ক্লজ, কারণ আমি একটা কনজাংশন যেহেতু পেয়েছি, এটাকে সেন্টেন্স বলতে পারবো না, একটা ক্লজ বলতে হবে। এটা মেইন ক্লজ। অনেকগুলো অভিযোগ আছে। দ্যাট, যেমন দ্যাট, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে পরে যেটা শুরু হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। পলিটিক্যাল প্রেশার, রাজনৈতিক চাপ, পলিটিক্স থেকে পলিটিক্যাল। কেন পলিটিক্স থেকে পলিটিক্যাল করা হলো? পলিটিক্স কেন ইউজ করলাম না? আমি যে শব্দটা যেখানে ইউজ করবো মাথায় রাখতে হবে, এটার পরে তো নাউন আছে, তাহলে নাউনের আগে তো আমি পলিটিক্স নাউন ইউজ করবো না, অ্যাডজেক্টিভ। তাই পলিটিক্স থেকে পলিটিক্যাল। এখান থেকে একটু ছোট্ট ধারণা নিতে পারেন, ওয়ার্ড ফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড ফরমেশন যদি জানেন, যেখানে যে ওয়ার্ড প্রয়োজন হবে বে পার্টস অফ স্পিচ, সেটা কিন্তু আপনি গঠন করে প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, রাজনৈতিক চাপ, রিল্যাক্সড, রিস্ক, অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে যে এক ধরনের শিথিলতা, শিথিলতা, ঝুঁকিপূর্ণ যে অ্যাসেসমেন্টগুলো, অ্যাসেস থেকে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, অ্যাসেস থেকে অ্যাসেসমেন্ট, ভার্ব থেকে নাউন, যে ঝুঁকিগত যে মূল্যায়নগুলো, এগুলোকে শিথিল করা। অর্থাৎ ঝুঁকিগত মূল্যায়ন বলতে কেউ যদি লোন নিতে আসে, প্রভাবশালী, এটা যদি ঝুঁকি, কিন্তু তাকে দেওয়া হয়েছে লোনটা, এভাবেই বলা হচ্ছে যে শিথিলতা। একটা রাজনৈতিক প্রশ্রয়, এভাবেই এখানে যেটা বলা হচ্ছে। অ্যান্ড রেগুলেটরি বায়াস, যেটা একটা রেগুলেটরি বায়াস মানে কি? যেটা একদম নিয়মিত, যেটা প্রায় সময় হয়ে থাকে কথাটা, এরকম একটা পক্ষপাতিত্ব যেটা বলা হচ্ছে। অ্যালাউড, যেটা অনুমোদন দেওয়া হয়েছে। এই যে অ্যালাউড হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে এখান থেকে পলিটিক্যাল থেকে এতটুকু পর্যন্ত সাবজেক্ট, এবং এটা একটা নাউন ফ্রেজ। এখানে কিন্তু আবার একটা আমরা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি। আমার আগের পার্টসে বলেছি, এই যে এটা খুব নাউন ফ্রেজ, কমার পরে এটাও নাউন ফ্রেজ, এবং এন্ডের পর এটাও নাউন ফ্রেজ। এরকম কমা দিয়ে যদি লাস্ট একটার আগে এন্ড দেওয়া হয়, সেম গ্রামার থাকলে সেটাকে প্যারালাল স্ট্রাকচার বলা হয়, মাথা রাখবেন। পাওয়ারফুল কোম্পানিজ, এবং এই বিষয়গুলা যেগুলো শক্তিশালী, যেগুলো বড় বড় কোম্পানি, এগুলোকে সুযোগ করে দিয়েছে টু অবটেইন ইনফিনিটিভ গ্রিন ফাইন্যান্স, অর্থাৎ গ্রিন ফাইন্যান্সিং, যাতে তারা সুবিধাটা লাভ করতে পারে। ওয়াইল, অপরপক্ষে, স্মলার ফার্মস আর লেফট বিহাইন্ড, তাদেরকে পিছনে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে ত্যাগ করা হয়েছে, তাদেরকে পরিত্যাগ করা হয়েছে, এটাকে আমরা বলতে পারি। এবং স্মলার ফার্মস, তাদেরকে পরিত্যাগ করা হয়েছে। কারা করেছে? যারা করেছে তারাই তো সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কি আছে? অবজেক্টটা সাবজেক্ট, যাদেরকে করা হয়েছে, এই জন্য এটা একটা প্যাসিভ। তাহলে আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ দুইটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা এটা কি? প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। ফর ইনস্ট্যান্স, কানেক্টরস, যেমন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারেন। মেনি ইনফ্লুয়েন্সিয়াল, আগে বলেছিলাম ইনফ্লুয়েন্স,
ইনফ্লুয়েন্স থেকে ইনফ্লুয়েন্সিয়াল, ভার্ব নাউন থেকে অ্যাডজেক্টিভ, বিজনেস গ্রুপ, অনেক প্রভাবশালী বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ইনক্লুডিং যেমন দ্য এস আলম গ্রুপ, এখানে এস আলম গ্রুপের কথা বলা হচ্ছে, অ্যান্ড ইটস সাবসিডিয়ারি হ্যাভ, তার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো হ্যাভ অ্যাক্সেসড, তারা ঢুকেছে, প্রবেশ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লার্জ সাম, এখানে অ্যাক্সেস না, অ্যাক্সেস, ইয়েস, তারা মানে গ্রহণ করেছে, এখানে অ্যাক্সেস গ্রহণ করেছে, লার্জ সাম, বিশাল একটা অ্যামাউন্ট তারা নিয়ে ফেলেছে, ফ্রম দ্য সেম ফান্ড, যে 10,000 টাকার ফান্ডের সরকার যে গ্রিন ফান্ড গঠন করেছিল, আগের ভিডিওটা একটু দেখতে হবে, আমি ওই ফান্ডের থেকে তারা বিশাল একটা অ্যামাউন্ট তারা নিয়ে নিয়েছে, উইথ ইজ, খুব সহজে। তাহলে ফান্ড থেকে নিয়েছে কিভাবে? খুব সহজেই। এটা প্রেপোজিশন দেওয়া থাকা সত্ত্বেও এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কিভাবে, হাউ দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। এরপরে বলা হচ্ছে মেনি অফ দিস কোম্পানিজ, অনেকগুলো কোম্পানি, লেটার ডিফল্টেড মানে যেটাকে বলা হয় ঋণ খেলাফি, ঋণ না দিয়ে লোনটা নেওয়ার পরে সেটা আবার ফেরত না দেওয়া, এটাকে বলা হয় ডিফল্টেড। লেটার মানে পরবর্তীতে, অন দেয়ার লোনস, তাদের লোনস অনেকেই কিন্তু কি খেলাফি করেছিল। এবার লিভ ইন ব্যাংক ত্যাগ করেছিল, ব্যাংকগুলো এভাবে রেখে যাওয়া হয়েছিল, বার্ডেনের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে উইথ হবে, এগুলো জর্জরিত। লসেস, এই যে লুজ থেকে লসেস, ভার্ব থেকে নাউন, এগুলো ক্ষতিতে, লোকসানে একদম জর্জরিত। তাহলে দেখো এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে এটা, এবং এটা হচ্ছে যে সাবজেক্ট, একটা মাত্র আমি ফাইনাইট ভার্ব পেয়েছি, একটা সাবজেক্ট পেয়েছি। তাহলে এই বিশাল একটা সেন্টেন্সকে আমরা বলতে পারি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এরপরটা একটু দেখেন, আমরা একদম যতটুকু পারি ফুল ট্রান্সলেট করার চেষ্টা করব। এরপর বলা হচ্ছে ক্লাইমেট লিঙ্কড ফান্ডস, মানে ক্লাইমেট সংশ্লিষ্ট ফান্ডস আর ফেইলিং, ব্যর্থ হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে যে সাবজেক্ট। টু ডেলিভার, সরবরাহ করতে, বিতরণ করতে, তাহলে এখানে ডেলিভারকে আমরা আগে বলেছিলাম ডিসবার্সমেন্ট, তাহলে ডিসবার্সও বলা যেতে পারে এখানে, কারণ এখানে লোনের কথা বলা হচ্ছে, যেটা ডিসবার্সমেন্ট সেটার ভার্ব ডিসবার্সও বলা যেতে পারতো, বা ডিস্ট্রিবিউটও বলতে পারতো। দেয়ার ইন্টেন্ডেড মানে ইচ্ছুক, বেনিফিটস মানে যারা এটার সুবিধাভোগী বাস্তবে, তাদেরকে বিতরণ করতে ব্যর্থ হয়েছে এই ফান্ডটা। কারাই মানে সুবিধাভোগী? বড় বড় জায়েন্টগুলো না, এসএমইএস, যারা ক্ষুদ্র মাঝারি শিল্প, তারাই কিন্তু পাওয়ার যোগ্য। সরকার তাদের জন্য এটা কি করেছিল, গঠন করেছিল, কিন্তু তারাই এটা তাদেরকে সরবরাহ করতে ব্যাংকগুলো ব্যর্থ হয়েছে। তাহলে আমরা যেহেতু পেয়েছি, সেহেতু আমরা বুঝতে পারি যে দুইটা ক্লজ থাকবে, কারণ এটা একটা কনজাংশন, এবং এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা মেইন ক্লজকে যুক্ত করে। তাহলে একটা ক্লজ আমরা পেয়ে গিয়েছি, আর একটা ক্লজ ডিফল্টস সাবজেক্ট আর উইকেনিং, এই যে দেখো উইক অ্যাডজেক্টিভ, এটার পরে যখন ইএন হয় তখন এটা ভার্ব পেয়ে গিয়েছে। তাহলে ডিফল্ট মানে যারা ঋণ খেলাফিরা, দুর্বল করে দিয়েছে, উইকেনিং দ্য ব্যাংকিং সেক্টরকে দুর্বল করে দিয়েছে। তাহলে দুটা মেইন ক্লজ, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সো ডেফিনেটলি আমরা এটা বলতে পারি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। While the public funds mean to support sustainable growth are misallocated, the cost of failure is ultimately borne by depositors and the economy. কি বলা হচ্ছে দেখেন, এখানে ওয়াইলের অর্থ এখানে যদিও বোঝানো হচ্ছে, কন্ট্রাস্ট, বিপরীত অর্থ প্রকাশ করে এখানে। যদি এই পাবলিক সরকারি ফান্ডটা মিন টু, এটা গঠন করা হয়েছিল, এটা মেইন ভার্ব মিন্ট এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, টু সাপোর্ট ইনফিনিটিভ, সাপোর্ট দেওয়ার জন্য, কাদেরকে? সাস্টেইন থেকে সাস্টেইনেবল, টেকসই, গ্রো থেকে গ্রোথ, ভার্ব থেকে নাউন, যে টেকসই প্রবৃত্তির জন্য যে গঠন করা হয়েছিল, বলা হয়েছিল। আর মিস অ্যালোকেটেড, কিন্তু এটাকে হচ্ছে দেখি ভুলভাবে কিন্তু এটা বরাদ্দ হয়েছে,
আমি প্রথমে একটু বলেছি সরি, আমরা এখানে এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব, ভার্বের ফি ফ্রম, এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। তাহলে এখানে এই অংশটা হচ্ছে দ্য ফুল হচ্ছে দ্য সাবজেক্ট। এবং সাবজেক্টের ভিতরে যদি একাধিক ওয়ার্ড থাকে সেটা ফ্রেজ, ফ্রেজের ভিতরে কোনো ওয়ার্ড থাকলে ভার্ব থাকলে সেটাকে মেইন ভার্ব বলা যাবে না, এটাকে নন ফাইনাইট ভার্ব বলতে হবে। ফ্রেজের ভিতরে নন ফাইনাইট ভার্ব, এর জন্য মেইন এটা ফার্স্ট পার্টিসিপল ফ্রম নন ফাইনাইট ভার্ব হিসেবে। এবং এই ফুল অংশটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেহেতু এখানে কিন্তু আমরা সাবজেক্ট এই ভার্ব পেয়ে গিয়েছি, ফাইনাইট ভার্বের আগে এখানে হচ্ছে দ্য সাবজেক্ট। তাহলে একটু বিষয় লক্ষ্য করো তো যে এটা একটা প্যাসিভ কেন? কারণ এখানে যে এটা গঠন করা হয়েছে, পাবলিক ফান্ড মিন টু সাপোর্ট সাস্টেইনেবল গ্রোথ, গঠন করা হয়েছে, এটাকে মিস অ্যালোকেটেড করা হয়েছে। এই অ্যালোকেটেড কাজটা কারা করেছে? যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাই করেছে। তো যারা করেছে তারা সাবজেক্ট নাই, যেটি করেছে সেটি আছে, এই জন্য এটা হচ্ছে একটা অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। অ্যান্ড দ্য কস্ট অফ, কিন্তু এখানে কস্ট মানে খরচ না, মাসুল, কিন্তু ব্যর্থতার মাসুলটা ইজ আলটিমেটলি অ্যাডভার্ব ভাউন, এটা স্বীকার হওয়া, কিন্তু ব্যর্থতার এটা স্বীকার করা হয়েছে, স্বীকার হতে হয়েছে, এটাকে বহন করতে হয়েছে বাই দ্য ডিপোজিটর্স, যেটা আমানতকারী, অ্যান্ড দ্য ইকোনমি, অর্থনীতিতে। অর্থাৎ একটা গ্রুপ ব্যাংকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এটার ভুলের মাসুলটা, ব্যর্থতার মাসুলটা দিতে হয়েছে কাদের মাধ্যমে? আমানতকারীদের মাধ্যমে, এবং অর্থনীতিকে দিতে হচ্ছে। অর্থাৎ আমানতকারীদের অর্থনীতি মানে টাকা দিয়ে, এবং দেশের যে অর্থনীতিতে বিদ্যমান সরকারকে কিন্তু এটার মাসুল দিতে হচ্ছে, কিন্তু ক্ষতি করে গিয়েছে আর অন্য যারা। এটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স। এই যে অবজেক্টকে মানে কারা এটাকে স্বীকার হতে হচ্ছে? ডিপোজিটর্স অ্যান্ড ইকোনমি। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, এখানে সাবজেক্ট এটাকে আবার অবজেক্ট করা হয়েছে। কিসে তাদেরকে কি করতে হচ্ছে? দ্য কস্ট অফ ফেলিয়ার। এই যে এটা অবজেক্ট হওয়ার কথা ছিল, অবজেক্টকে সাবজেক্ট করেছে, এই জন্য এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। ইকুয়ালি কনসার্নিং, যেটা সমভাবে, কনসার্নিং মানে বিষয়টা, আমি বলেছিলাম কনসার্নিং হচ্ছে একটা কনসার্নিং, কনসার্নিং হচ্ছে এটাও দ্বারা বোঝায় অ্যাবাউট বোঝায়, এটা একটা প্রেপোজিশন। কিন্তু লক্ষ্য করো এখন কিন্তু এখানে প্রেপোজিশন না, যেহেতু ইজ এখানে ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়, এই জন্য কনসার্নিং এখানে নাউন, এবং এটার অর্থ হচ্ছে যে উদ্বিগ্নের বিষয়টা, চিন্তার বিষয়টা, এটা নাউন অর্থ ইউজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকস পজিশন, বাংলাদেশ ব্যাংকের যে অবস্থান, দ্যাট, এটা একটা মেইন ক্লজ, তাহলে দ্যাট সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। ইট বিয়ার্স নো ফাইন্যান্সিয়াল স্ট্রেন, এই ফাইন্যান্সের এখানে ফাইন্যান্সও বলা যাবে, এটার নাউন, আবার মানিও বলা যাবে, মানিও বলা যায়। তাহলে যে আর্থিক চাপ, স্ট্রেন মানে চাপ, প্রেশার, এই যে ইট বিয়ার্স নো ফাইন্যান্সিয়াল স্ট্রেন, মানে বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা তারা ধরে নিয়েছে এখানে, রিপোর্টার, এডিটর্স, বাংলাদেশ ব্যাংকে যা করেছে তারা দাবি করাচ্ছে হচ্ছে যে এটার কোনো অর্থনৈতিক কোনো ছাপ নাই। বিকজ কমার্শিয়াল ব্যাংকস স্টপ অ্যাবজর্ব, ইতিমধ্যে, কারণ যে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু গ্রহণ করেছে দ্য লসেস, এই ক্ষতিটা তারাই গ্রহণ করেছে। অ্যাবজর্ব মানে হচ্ছে তো গ্রহণ করা, আন্ডার দ্য রিফাইন্যান্সিয়াল মডেল, যেটা পুনরায় অর্থায়নের মডেলের মাধ্যমে। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে, দেখো সেন্টেন্সটা যদি আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এই সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে, ইকুয়ালি, তাহলে এটা হচ্ছে ফার্স্টলি, এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এবং দ্যাট সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বলতে পারি একটা মেইন ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা যেহেতু এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ। আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, বাক্যটার অর্থটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, এডিটর যে এখানে বলেছে, রাইটার বলেছে যে বিষয়টা বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা, এটাও কিন্তু একটা উদ্বিগ্নের বিষয়। কেন বাংলাদেশ ব্যাংকের বিষয়টাকে উদ্বিগ্নের বিষয় হিসেবে ধরা হচ্ছে? কারণ তারা যে বলেছে এটার কোনো অর্থনৈতিক কোনো চাপ নাই, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিমধ্যে নতুন পুনরায় অর্থায়নের মডেলটা গ্রহণ করার মাধ্যমে ক্ষতিটা গ্রহণ করে নিচ্ছে বা ফুসিয়ে নিচ্ছে, কিন্তু এডিটর এটাকে ভালোভাবে নিচ্ছে না। দিস অ্যারেঞ্জমেন্ট, খেয়াল করো, এই যে ব্যবস্থাপনাটা, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জমেন্ট, ভার্ব থেকে নাউন,
দিস আমরা জানি এটা একটা প্রনাউন, কিন্তু যেহেতু এখানে নাউন আছে তখন এটা প্রনাউন নাই, এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে একটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিসকারেজেস, এই যে কারেজ যেটা, সেটার আগে যখন ডিস যুক্ত হয়েছে তাহলে এটা উৎসাহিত থেকে অনুৎসাহিত, অত শব্দের আগে যদি প্রিফিক্স হিসাবে ডিস যুক্ত হয় সেটা বিপরীত অর্থ হবে। ব্যাংগুলার ব্যবস্থাপনাকে আরও নিরুৎসাহিত করেছে ফ্রম দ্য সাপোর্টিং SMEs, অর্থাৎ এই বিষয়টা বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কিন্তু আরও বেশি তাদের যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন ক্ষুদ্র মাঝারি শিল্পীদের, সেটা আরও বেশি নিরুৎসাহিত করেছে তাদেরকে, এই অবস্থানটা কিন্তু।